838টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ আজ। কুমিল্লায় ককটেল বোমা তৈরির সরঞ্জাম সহ 7 জনকে আটক। বরগুনায় গণকবরে 29 জনের দাফন সম্পন্ন। স্বজনরা খুঁজে ফিরছেন প্রিয়জনদের। দগ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 21 পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোকের ছায়া। আজ জানাজা শেষে বনানীতে দাফন। ওমিক্রনের কারণে বিশ্বজুড়ে 4,500 ফ্লাইট বাতিল। বড়দিন পালনেও কড়াকড়ি মুক্তির প্রার্থনা। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। একে এসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। চতুর্থ ধাপে 838টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট, সিল, প্যাড সহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন সহ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে চলমান ইউপি নির্বাচনে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকেই জয়ী হয়েছেন। এদিকে ইউপি নির্বাচনের আগের দিন কুমিল্লায় 29টি ককটেল, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম সহ 7 জনকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 11 এর একটি দল জেলার 5 থুবড়ি গোলাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় 29টি ককটেল, 7টি রামদা, একটি চাইনিজ কুড়াল এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম সহ 7 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নির্বাচনকে সামনে রেখে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে এসব ককটেল ও বোমা মজুত করা হয়েছিল বলে জানিয়েছে র্যাব। এমভি অভিযান লঞ্চে আগুনে নিহত 29টি মরদেহ বরগুনার পটকাখালী গণকবরে দাফন করা হয়েছে। এর আগে সার্কিট হাউসের পাশে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। সারিবদ্ধ করে রাখা হয়েছে 29টি কফিন। কোন কফিনে কার লাশ তা বোঝার উপায় নেই। তারপরও স্বজনরা খুঁজে ফিরছেন প্রিয়জনের সেই প্রিয় মুখ। শনিবার সকালে জানাজার জন্য বরগুনা সার্কিট হাউসের পাশে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আনা হয় 29টি কফিন। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। জানাজায় স্বজন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ হাজারো মানুষ অংশ নেন। একসাথে এত লাশের বোঝা আর কখনো বইতে হয়নি বরগুনাবাসীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাগ্নি এবং আমার ভাগ্নির ছেলে এরা মারা গেছে। আমরা তো খুঁজে পাইতেছি না, এখনো কোনো ট্রেসই পাইনি। এত মানুষের খবর, এত লাশ কেউ কোনোদিন বরগুনা শহরে দেখেন না বা শোনেও না। আমার স্বাস্থ্য বোনের মেয়ে এবং নাতনি তারাও নিখোঁজ। তাদের লাশ শনাক্ত করতে পারিনি, এখন তো খোঁজও পাই নাই। বরগুনা জেলাবাসী সবাই শোকাহত, এটা সহ্য করার মতো না। আমাদের অলরেডি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং সেখানে যার যে ধরনের সহযোগিতা লাগতেছে আমরা সেটা করতেছি এবং আমরা ভবিষ্যতে করার জন্য প্রস্তুত রয়েছি। সমাজের দলমত নির্বিশেষে হৃদয়বান মানুষ যদি তাদের চিকিৎসা সহ অন্য যে কোনো বিষয়ে যদি পরিবারের পাশে দাঁড়াতে চান তাহলে অবশ্যই আমরা তাদের সে সহযোগিতা গ্রহণ করব। জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হয় পটকাখালী গণকবরে। সেখানে একে একে দাফন করা হয় 29টি মরদেহ। এর আগে শুক্রবার রাতে 33টি মরদেহ ঝালকাঠি থেকে বরগুনা এসে পৌঁছায়। এর মধ্যে 4 জনের লাশ চিহ্নিত করে স্বজনরা নিয়ে গেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা থেকে বরগুনা যাবার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান নামের একটি লঞ্চে আগুন লাগে। এতে 39 জনের মৃত্যু হয়। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে দগ্ধ 43 যাত্রীর চিকিৎসা চলছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। চক্ষু বিভাগে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন দগ্ধদের মধ্যে শঙ্কামুক্ত নন এরকম 5 জনকে রাখা হয়েছে আইসিইউতে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে 4 শিশু রয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কোনো বার্ন ইউনিট না থাকায় শুরু থেকেই নানা সমস্যার মধ্য দিয়ে
চিকিৎসা চলছিল। তবে সরকারি সিদ্ধান্তে শনিবার ঢাকা থেকে বরিশালে আসেন বার্ন বিভাগের 7 জন চিকিৎসক। তারাই এখন দেখভাল করছেন রোগীদের। শুক্রবার দগ্ধ অবস্থায় 72 জনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 2 জন মারা যান। 6 জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। মুক্তিযুদ্ধে অবদান রাখাদের মনে রাখার প্রয়োজন নেই, বর্তমানে এমন আবহ তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেছেন, সংলাপের নামে হুদা ও রকিব মার্কা নির্বাচন কমিশন গঠনের তোড়জোড় চলছে। ইমরুল হাসানের রিপোর্ট। বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে 1999 থেকে 2007 সাল পর্যন্ত শাপলাকুড়ি প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করল জিয়া শিশু একাডেমি। তাদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব আড়াল করার চেষ্টা চলছে। আবহ সৃষ্টি হয়েছে যে অতীতের যা কিছু মহান, যা কিছু ভালো সবকে ভুলিয়ে দাও, আর যারা ভালো কাজ করেছে আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের মনে করার কোনো দরকার নেই। এই ধরনের একটা চিন্তা ভাবনা আবহ আজকাল সৃষ্টি হয়েছে। তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা, যিনি সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে তার 2 শিশু সন্তানকে নিয়ে সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন। পাকিস্তান হানাদার বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে অত্যন্ত অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার বেশ কিছু নেতাকর্মী শনিবার কৃষক দলে যোগ দেয়। অনুষ্ঠানে রিজভী আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্রপতি জাতির নয় আওয়ামী লীগের অভিভাবক হিসেবে কাজ করছেন। ইসি গঠনের সংলাপের নামে প্রহসন চলছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী মার্কা নির্বাচন কমিশন, হুদা মার্কা নির্বাচন কমিশন অথবা রকিব মার্কা নির্বাচন কমিশন করার জন্য একটা বিভিন্ন রং চং দিয়ে প্রসাধনী দিয়ে প্রসাধন চর্চিত একটি সংলাপ। যে সরকার প্রতিদ্বন্দ্বীকে ভোট কেন্দ্রে আসতে দেন না, ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে দেন না, সেই সরকার নিরপেক্ষ নির্বাচন করবে, নির্দলীয় নির্বাচন করবে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে, এটা কি বিশ্বাস করা যায়? খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে জীবন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে মির্জা ফখরুল প্রকৃতপক্ষে 71-এর রণাঙ্গনে অংশ নেয়া বীর নারীদের গৌরব গাথা এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি কটাক্ষ করার অপচেষ্টা চালিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে তিনি বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান। বিএনপি চিরাচরিত মিথ্যাচারের রাজনীতিতে অপরাজনীতিতে নিমগ্ন বলে অভিযোগ করেন কাদের। বলেন, খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন তা আষাঢ়ের গল্পের মতো। 21-এ পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক এবং দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক সাংবাদিক নেতা রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে গণমাধ্যমে বিরাজ করছে শোকের ছায়া। আজ সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ সহ 3টি স্থানে জানাজা শেষে তাকে বিকেলে দাফনের কথা রয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সাংবাদিক নেতারা। নজরানা চৌধুরীকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এস এম আতিক। তাদের পার্সোনালিটি, তাদের কমিটমেন্ট ফর ডেমোক্রেসি এন্ড ফ্রিডম, এগুলো তো। রিয়াজউদ্দিন আহমেদ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতি বিশ্লেষক। গ্লোবালাইজড ওয়ার্ল্ডে সবকিছুই তো মুহূর্তের মধ্যে সবাই জেনে ফেলে। যার লেখা ও কথায় সবসময় উঠে এসেছে নানা বিশ্লেষণ, দিক নির্দেশনা, কিন্তু এসব এখন অতীত। করোনায় আক্রান্ত হয়ে 16 ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন রিয়াজউদ্দিন আহমেদ, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার দুপুর 1:40 ইন্তেকাল করেন প্রথিতযশা এই সাংবাদিক। উনি কোভিডে আক্রান্ত ছিল 11 তারিখ থেকে, আর 16 তারিখ থেকে উনি আইসিইউতে ছিলেন। আগামীকাল অনানী কবরস্থানে, আমার দাদির কবরে, সেখানে ওনার দাফন হবে জানাজার পরপর। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন অনেকেই।
জানান শোক। রিয়াজউদ্দিন আহমেদ বাংলাদেশের একজন প্রথিতযশা সাংবাদিকতার জগতে উজ্জ্বল নক্ষত্র, এবং তার এই চলে যাওয়া বাংলাদেশের সাংবাদিকতার জগতে একটা অপূরণীয় ক্ষতি হলো। আমি ব্যক্তিগতভাবে একটা শূন্যতা অনুভব করছি। শুদ্ধ সাংবাদিকতা, সুস্থ সাংবাদিকতা তিনি পথিকৃৎ ছিলেন। এক ধরনের বলা যায় ওনার জেনারেশনের আমরা শেষ যে তারকা, তাকে আমরা হারালাম। রিয়াজউদ্দিন আহমেদ ১৯৪৫ সালে নরসিংদীর মনোহরদীর নারান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে অর্থনীতিতে MA ও ১৯৭২ সালে LLB পাশ করেন তিনি। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস ও দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন তিনি। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য ১৯৯৩ সালে ২১ পদকে ভূষিত করা হয়। টিভি নিউজ, ঢাকা। ওমিক্রনের ঊর্ধ্বগতির কারণে বিশ্বজুড়ে শনিবার প্রায় ৪,৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। সংক্রমণ রোধে বাড়তি সতর্কতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রই বাতিল করেছে ২,০০০-এর বেশি ফ্লাইট। ক্রিসমাসের ছুটির মধ্যে এমন সিদ্ধান্তের কারণে বিপাকে পড়েছেন কয়েক লাখ পর্যটক এবং সাধারণ মানুষ। এর মধ্যে করোনা সংক্রমণে আবারও রেকর্ড ভেঙেছে যুক্তরাজ্য। ২৪ ঘন্টায় ১,২৫,০০০-এর বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। এদের মধ্যে অধিকাংশই ওমিক্রনে আক্রান্ত। এছাড়াও সংক্রমণ অব্যাহত রয়েছে প্রতিবেশী ভারত, চীন সহ ইউরোপের বিভিন্ন দেশে। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে আফ্রিকার যে ৮ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল খুব শিগগিরই তা প্রত্যাহার করা হবে। আবারও করোনার মধ্যে বিশ্বজুড়ে উদযাপিত হলো ক্রিসমাস। তবে ক্রিসমাস উদযাপন করোনা মহামারীর এই কালো ছায়া থেকে খানিকটা হলেও স্বস্তি দিয়েছে ভক্তদের। জমকালো আয়োজনে পরিবারের সাথে নিজেদের সুখ দুঃখ সময়টা কাটাতে প্রিয়জনদের কাছে ছুটে গেছেন বহু মানুষ। তবে বেশ কিছু দেশে আরোপিত বিধিনিষেধের কারণে অনেকেই পড়তে হয়েছে বিড়ম্বনায়। আরও জানাচ্ছেন আফরানজুম। চারিদিকে আলোকসজ্জা, বিশ্ব আজ সেজেছে অন্যরকম এক সাজে। এ তো হওয়ারই কথা, কেননা অবশেষে চলে এসেছে চিরচেনা বহু প্রত্যাশিত ক্রিসমাস। এই দৃশ্য ইউক্রেনের শহর ডোনেস্কের। গানের তালে তালে ওপেন এয়ার কনসার্ট এবং নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হচ্ছে ক্রিসমাস। আমরা উৎসবটি উদযাপন করতে পেরে খুব আনন্দিত। আমি এই অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই। এই মহামারীর কালো ছায়া থেকে বের করে এদের এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। হংকংয়ে ক্রিসমাস ট্রিটিকে ঘিরে ছিল পর্যটকদের মূল আকর্ষণ।
রং বেরঙের লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে 20 মিটার লম্বা এই ক্রিসমাস ট্রিটিকে। গত বছর করোনার কারণে বন্ধ ছিল ক্রিসমাস উৎসব, এবার স্বল্প পরিসরে করা হচ্ছে এই উৎসবটি। গত বছর করোনার কারণে অনেক উৎসব আয়োজন করতে পারছিলাম না, কিন্তু এবছর অনেক বড় করে পালন করতে পারছি উৎসবটিকে। গাজায় প্রার্থনা করে শুরু করা হয় ক্রিসমাস উদযাপন। করোনা থেকে দ্রুত মুক্তি, বিশ্ব শান্তি এবং সকলের মঙ্গল কামনা করা হয় গাজা শহরের এই চার্চটিতে। ফ্রান্সে মধ্যরাত থেকেই শুরু হয় উদযাপন। পোপের নেতৃত্বে এখানেও প্রার্থনা করা হয়। বিধিনিষেধ মেনেই দেখা যায় মানুষদের প্রার্থনা করতে। এদিকে যিশু খ্রিস্টের জন্মনগরী বেথলেহেমও পিছিয়ে নেই এই উৎসব উদযাপনে। জমকালো আয়োজনে উৎসব মুখর পরিবেশে মুখরিত চারপাশ। করোনার কালো ছায়াকে পেছনে ফেলে সপরিবারে নিচে গিয়ে উদযাপন করতে দেখা যায় পর্যটকদের। তবে ওমিক্রনের কারণে বেশ কিছু দেশের বিধিনিষেধ এবং ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে পড়েছেন অনেক মানুষ। এর ফলে তারা বঞ্চিত হয়েছেন পরিবারের সাথে এই উৎসবটি পালন করার আনন্দ থেকে। আফরান জুম, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বজুড়ে করোনার দাপটের মধ্যেও কয়েক ধাপ এগিয়েছে দেশের উন্নয়ন কর্মকাণ্ড আর মেগা প্রকল্প। স্বাধীনতার 50 বছরে এসে পদ্মা সেতু, মেট্রো রেল ও কর্ণফুলী টানেলের মতো আইকনিক অবকাঠামোগুলো চালু হওয়ার দ্বারপ্রান্তে। এছাড়াও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল, বাস র্যাপিড ট্রানজিট আর রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পের কাজ করোনার কারণে বাধাগ্রস্ত হলেও বছরের শেষ ভাগে এসে এসব উন্নয়ন কাজে ছিল ক্ষতি পুষিয়ে নেওয়ার গতি। গেল বছরের উন্নয়ন কাজ নিয়ে দেখুন ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। নানা চ্যালেঞ্জ, চড়াই উতরাই, গুজব আর করোনা থাবা সামলে 17 কোটি মানুষের স্বপ্নের আর গর্বের পদ্মা সেতু এখন পুরোটাই দৃশ্যমান। সেতু দিয়ে যানবাহন চলাচলের জন্য এখন চলছে পিচ ঢালাই, পাশাপাশি আলোকসজ্জা ও গ্যাস পাইপলাইন বসানোর কাজও চলমান। 30,000 কোটি টাকার বেশি ব্যয়ে 6.15 কিলোমিটার সেতুর কাজের সার্বিক অগ্রগতি 88.75% আর মূল সেতুর অগ্রগতি 95%। যান চলাচলের অপেক্ষায় মাত্র আর 6 মাস। সালের জুলাইয়ে শুরু হওয়া সরকারের দ্বিতীয় অগ্রাধিকার মেট্রো রেল মেগা প্রকল্পের কাজ প্রথম থেকে পুরোদমে চললেও কিছুটা হোঁচট খায় করোনা মহামারীতে। ক্ষতি পুষিয়ে নিতে মেট্রো রেল প্রজেক্টে বাড়ানো হয়েছে জনশক্তি। আগস্টের শেষে প্রথম উড়ালপথে মেট্রো রেল দেখতে পায় রাজধানীবাসী, আর ডিসেম্বরে সেই মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ট্রায়াল রান সম্পন্ন করেছে। আগামী ডিসেম্বরে এই অংশ পর্যন্ত যাত্রী পরিবহন শুরু করবে কর্তৃপক্ষ। প্রায় 22,000 কোটি টাকার 20.10 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি 89.61% আর প্রকল্পের সার্বিক অগ্রগতি 72%। তবে করোনার প্রভাব খুব একটা আঁচ লাগেনি সরকারের আরেক মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজে। আগামী 100 বছরের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে 1 ডিসেম্বর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ শুরু হয়েছে। বিশাল এই কর্মযজ্ঞের সার্বিক অগ্রগতি 52%। পাশাপাশি কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল, বাস র্যাপিড ট্রানজিট সহ সব মেগা প্রকল্পের কাজ চলছে পুরোদমে। করোনাকালে নিজ দেশে চলে যাওয়া প্রকল্প সংশ্লিষ্ট বিদেশি বিশেষজ্ঞদের বেশিরভাগই দেশে ফিরে কাজে যোগ দিয়েছেন। দ্রুত কাজ শেষ করতে জোর তাগাদা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। বিদেশি কেন, এমনকি দেশীয় কিছু কিছু কর্মচারী পালিয়ে গিয়েছিলেন বা দেশে গিয়ে ফিরে আসেন নাই, কিছু কিছু অন্যান্য কারণে তারা চলে গেছিলেন। সুতরাং আমাদের গোটা প্রকল্পের কাজ কিন্তু নানাভাবে আক্রান্ত হয়েছিল। সরকারে চুরি হচ্ছে না আমি বলবো না, অবশ্যই চুরি হচ্ছে। অপচয় হচ্ছে না আমি বলবো না, অপচয় হচ্ছে, কিন্তু আমাদের দায়িত্ব এটাকে কমিয়ে রাখা এবং
তদারকি করা, নজরদারি করা, সেই কাজটা আরও জোরদার করব। করোনার কারণে প্রকল্পের সময় ক্ষেপণ ও ব্যয় বৃদ্ধির বিষয়টি সরকার বিবেচনায় রেখেই মেগা প্রকল্পের অর্থ ছাড়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মহামারী ছাড়া অন্য কোনো কারণে যাতে প্রকল্পের সময় ক্ষেপণ বা ব্যয় বৃদ্ধি আর না বাড়ে সেদিকে বিশেষ নজর রাখছে সরকার। দেরি মানি কস্ট। আপনি একদিনের কাজ 2 দিনে করবেন, আপনার মূল্য ডাবল হয়ে যাবে। সিম্পল হিসাব, আমাদের বড় পণ্ডিত হতে হবে না। আমরা ধাক্কা খেয়েছি, আমাদের ওয়ার্ক লস হয়েছে, অ্যাকসেপ্ট রূপপুরে খেয়ে। রূপপুর কিন্তু ওয়ার্ক লস হয় নাই, বাকি সব কটাতে ওয়ার্ক লস হয়েছে, টাইম লস হয়েছে, ফলে কষ্ট বেড়ে গেছে। তবে যদি কোনো চুরি, শব্দটা পরিষ্কার নেবেন, আউটরাইট চুরির কোনো কিছু আমার নজরে আসে, আমার নয় নজরে আসে, সেটাকে আমরা আইনগতভাবে আমরা অ্যাড্রেস করব। এসব মেগা প্রকল্পগুলো চালু হলেই যোগাযোগ ও পরিবহন খাতে নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। বিদায়ী বছরের অগ্রগতি নিয়ে উন্নয়ন কাজগুলো আসছে বছরে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে সামষ্টিক অর্থনীতিতে গতি সঞ্চার করবে, এমনটাই প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় 6 লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব। উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী উখিয়ার ঘাট এলাকায় এই অভিযান চালায় র্যাব। কক্সবাজার র্যাব 15 এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল বালুখালী উখিয়ার ঘাট কাস্টম স্টেশনে জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার সময় এক মাদক কারবারিকে আটক করে র্যাব। পরে মাদক কারবারিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে 6 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজারে বেড়াতে গিয়ে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার বিষয়ে জেলা ট্যুরিস্ট পুলিশ সুপার দাবি করেছেন, ওই নারীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়নি, ধর্ষক আশিক তার পূর্ব পরিচিত। এদিকে শনিবার আটক হোটেল ম্যানেজারকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। বুধবার বিকেলে কক্সবাজারে এক নারীকে স্বামী শিশু সন্তানসহ তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু সেই ধর্ষণের ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন বললেও পুলিশ বলছে ভিন্ন কথা। টুরিস্ট পুলিশ সুপার জানান, 3 মাস কক্সবাজারে অবস্থান করেছিলেন ওই নারী। 3 মাস যাবৎ কক্সবাজারে অবস্থান করতেছিলেন। ওনার সাথে আসামি যেমন আশিকের পূর্ব পরিচিত, এবং এই ভদ্রমহিলা স্বামী সন্তান সহ বিভিন্ন হোটেলে অবস্থান করতেন। অর্থাৎ এক হোটেলে 3 মাস ছিলেন এরকম না, বিভিন্ন হোটেলে অবস্থান করতেন। আর জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান জানিয়েছেন, ভিকটিমের অভিযোগ জবানবন্দি সহ যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কাদের আশ্রয় প্রশ্রয়তা থাকে এবং কী কী কার্যক্রম তারা এলাকায় করে, এগুলো কিন্তু আমরা যাচাই করে দেখছি। এবং যেহেতু সুনির্দিষ্ট আইনে মামলা হয়েছে, মামলার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যে হোটেলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজে দেখা যায় স্ত্রী পরিচয় হোটেলে ওঠেন ওই নারী। এদিকে ধর্ষণ মামলায় গ্রেফতার জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজউদ্দিন ছোটনকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। অর্থনীতির সংবাদ। পুঁজিবাজারের সূচকের ওঠানামা স্বাভাবিক, তবে 2010 সালের মতো শেয়ার বাজারে ধস হবার সম্ভাবনা আর নেই বলে মন্তব্য করেছেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলাম। শনিবার রাজধানী পল্টন টাওয়ারে একটি দৈনিকের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি আরও জানান, এসইসি পুঁজিবাজার নিয়মিত পর্যবেক্ষণে রেখেছে। বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে এসএমই খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাংক ঋণ পেতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এই খাতের বিকল্প অর্থায়নের ক্ষেত্রে পুঁজিবাজার বড় ভূমিকা পালন করতে পারে। এসএমই খাতের উন্নয়নে বিভিন্ন প্রণোদনা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। বাজার উঠবে, বাজার নামবে, এটি স্বাভাবিক। ওয়ারেন বাফেট বলেছেন যে আমি উঠতি বাজারে বিক্রি করি, বাজার কমতে থাকলে কেনা শুরু করি। কিন্তু আমাদের এখানে
উঠতি বাজারে আমি কিনি এবং উঠতি বাজারে আমি বিক্রি করি, এই বিশ্বাসে সবাই না, কিছু কিছু লোক এগিয়ে চলেন। তাই কখনো যদি বাজার একটু উঠানামা করে তখনই তারা ভয় পেয়ে যায়। তা আমরা এটুকু আশ্বস্ত করতে চাই যে আমরা কঠোর মনিটরিং এবং সুপারভিশন করি। বাজার কিন্তু ইনশাল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস রেখে বলছি, এখানে 2010 হওয়ার সম্ভাবনা এখন আর নাই। আবারও ইউপি নির্বাচনের খবর। দর্শক, চতুর্থ ধাপে 838টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনের খবর জানতে চলে যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি মঈনুদ্দিন সুমন। সুমন, ভোটারদের উপস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার কোনো তথ্য কি আপনি পেয়েছেন কিনা? হ্যাঁ লোপা, মুন্সিগঞ্জে আজ চতুর্থ ধাপে দুটি উপজেলায় প্রায় 23টি ইউনিয়নের নির্বাচন হচ্ছে। এর মধ্যে 225টি ভোট কেন্দ্র। সকাল থেকে এখন পর্যন্ত ভোট শুরু হয়নি। আমাকে পিছনে দেখাতে পারবো যে দীর্ঘ লাইন এখানে দাঁড়িয়েছে, যে নারী ভোটারদের উপস্থিতিটা বেশি, সাথে পুরুষ ভোটারও রয়েছে। তো এখানে প্রায় 5,000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নির্বাচনের কাজে নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়া 1300 পুলিশ সদস্য, 6 ব্যাটালিয়ন র্যাব, 6 ব্যাটালিয়ন বিজেপি, 4 ব্যাটালিয়ন র্যাব, এছাড়া 8 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 27 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এই আইন শৃঙ্খলা বাহিনী যে নিরাপত্তার দায়িত্বে নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন আজকে দিনভর। তবে এখন পর্যন্ত সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা ভয়ভীতি বা এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে সকালবেলা কনকনে শীত আর কুয়াশাচ্ছন্ন ভেদ করে সূর্যের আলো দেখা দেওয়ার পরই লাইনে দাঁড়িয়েছে বেশ নারী ভোটাররা এবং সাথে রয়েছে পুরুষ ভোটারও। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লোপা, মুন্সিগঞ্জ থেকে শুনছিলেন ইউপি নির্বাচনের খবর। এবারে আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের জিজান শহরে হুতি বিদ্রোহীদের হামলায় 2 জন নিহত হয়েছেন। এক বাংলাদেশি সহ আহত হয়েছেন অন্তত 9 জন। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছে, তবে আহত বাংলাদেশির পরিচয় এখনো পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায় শুক্রবার সকালে ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জবাবে জিজান শহরে বিদ্রোহীরা পাল্টা হামলা চালায়। ইয়েমেনে কয়েক বছর ধরে চলা হুতি বিদ্রোহীদের সাথে লড়াইয়ে এ পর্যন্ত 1,30,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এবারে খেলার খবর। ফুটবল ফেডারেশন কাপ থেকে চ্যাম্পিয়ন বসুন্ধরা নাম প্রত্যাহার করে নেওয়ায় বিপাকে পড়ে লীগ কমিটি। শনিবার উদ্বোধনী 4 দলের 2 দল মাঠে আসেনি, ফলে ফেডারেশন কাপের প্রথম দিনে কোনো বল মাঠে গড়ায়নি। যদিও লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি জানিয়েছেন, যারা আসবে না সেই দলগুলোর বিপক্ষে ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেবে। গেল সপ্তাহে শেষ হওয়া স্বাধীনতা কাপে কম বেশি সব দলের অনেক ফুটবলারই ইনজুরিতে পড়েছেন টার্ফে খেলায়। তাই বসুন্ধরা কিংস ফেডারেশন কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এই পথ ধরেই মুক্তিযোদ্ধা, স্বাধীনতা ক্রীড়া সংঘ, চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাবেরও না খেলার খবর পাওয়া গেছে। তবে লীগ কমিটি এ বিষয়ে ক্লাবগুলোর কোনো কথাই আমলে নিচ্ছে না। তারা সাফ জানিয়ে দিয়েছেন যে দলগুলো আসবে না তাদের বাদ দিয়েই টুর্নামেন্ট চলবে। ওই দলগুলোর ব্যাপারে ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেবে। যেহেতু বসুন্ধরা কিংস তারা আসেন নাই, সেই কারণে অ্যাট পার বাই লজ যেটি হবে সেটিই হবে। আর পরবর্তী যে ম্যাচটি ছিল আমাদের জাস্ট ইন্ডিপেন্ডেন্স কাপের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড বানাম উত্তর বারিধারা মাঠে না আসার কারণে সেটিও আপনার বাইলজ অনুযায়ী যা হওয়ার সেটি হবে। যারা আসেন নাই, মানে যে দল এসেছেন মাঠে, তারা পূর্ণ পয়েন্ট পাবেন এবং সেটি একটা গোলেরও একটা আছে, বেনিফিট আছে। এরই সাথে শেষ করছি সকালের খবর। তবে যাবার আগে একে স্টেপটি বা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চতুর্থ ধাপে 838টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শুরু। কুমিল্লায় ককটেল, বোমা তৈরির সরঞ্জাম সহ 7 জনকে আটক।
বরগুনায় গণকবরে 29 জনের দাফন সম্পন্ন, স্বজনরা খুঁজে ফিরছেন প্রিয়জনদের, দগ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 21 পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে শোকের ছায়া, আজ জানাজা শেষে বনানীতে দাফন। ওমিক্রনের কারণে বিশ্বজুড়ে 4,500 ফ্লাইট বাতিল, বড়দিন পালনেও কড়াকড়ি মুক্তির প্রার্থনা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।